তৃতীয় পার্ট আলোচনা করছি আজকে, যেটা প্রথম অধ্যায় তৃতীয় অংশ। আমি কিন্তু প্রতিটা ক্লাসকে তিনটা অংশে ভাগ করছি। প্রতিটা আমরা জানি যে অধ্যায়কে মানে অধ্যায়ের অংশকে আমরা এক এক অধ্যায়ে ভাগ করে নিচ্ছি, এগুলো পার্ট পার্ট বলতেছি, কিন্তু একটা অধ্যায়ের মধ্যেই আমরা এখন চলে আসছি যোগাযোগ। এখন আমরা যোগাযোগ নিয়ে কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। যোগাযোগের মধ্যে আমরা কিছু ভাগ আছে, আমি তোমাদের প্রথমে বলে নিই। যেমন ইন্টারনেট, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, তারপরে ভিডিও কনফারেন্সিং সুবিধাগুলো ওগুলো আলোচনা করব। আচ্ছা, ইন্টারনেট তো আমি আগেই বলেছিলাম, হোয়াটস দ্য ইন্টারনেট। আচ্ছা, আমি ইন্টারনেটকে ভাগ করি, দেখো তো, আমি আমার থিঙ্কিংয়ে বলি, ইট ইজ নট দিস বুক, আমি বই থেকে বলতেছি না। ইন্টারনেট এটাকে যদি আমি ভাগ করি দুটো, ইন্টার আর নেট। নেট অর্থ কি? জাল। ইন্টার অর্থ এন্টার, ভিতর, তাই না? আচ্ছা, তুমি যদি জালের কোনো একটা অংশে তুমি একটা জাল তৈরি করো, মনে করো ইলেকট্রিক জাল, জালের যদি বিদ্যুৎ কোনো একটা সিম্পল একটা অংশে যদি তুমি ইন্টারনেট কানেকশন দাও অথবা বিদ্যুৎ কানেকশন দাও, পুরাটা জালের মধ্যে কি বিদ্যুৎ যাবে? যাবে না। আচ্ছা, ইন্টারনেটে দেখো এটা মিনিংটা কি দাঁড়াচ্ছে? ইন্টারনেট অর্থাৎ আন্তর্জাল, বুঝতে পারছো? এটা কিন্তু বইয়ে নাই, কিন্তু আমার থিঙ্কিং এ আমি বলতেছি তোমাদের বোঝার জন্য। জাস্ট ইউ হ্যাভ টু জাস্ট কনফিউশন, ইউ হ্যাভ টু নট এনি কনফিউশন, জাস্ট ইউ ক্যান ইজিলি, ওকে, তোমরা যদি সহজে বুঝতে পারো আমার ধারণা এটা। আমরা এটাকে যদি বলি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, এটাকে যদি ইন্টারনেট শব্দটি এসেছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক মানে আন্তর্জাতিক যে নেটওয়ার্ক হতে আর কি, মানে ইন্টারনেট হলো বিশ্বজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের মধ্যে গঠিত যে বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা, এটা হচ্ছে তোমার ইন্টারনেট। যেমন কি কি আছে বলো? তথ্য, তারপর টেলিযোগাযোগ ব্যবস্থা, তারপর কম্পিউটার প্রভৃতি যে কোনো জিনিস। এখন আমি যদি টেলিকনফারেন্সিং পরবর্তী ধাপ টেলিকনফারেন্সিং কি বলতো? এটা তো সবাই বুঝো, টেলি তো বুঝো তো না? টেলি মানে কি বলতো? কথা বলা, তাই না? টেলিকনফারেন্স মানে একসাথে ফোনে আমরা মনে করি 3 জন 4 জন কথা বলতে পারতেছি। দেখবা এখন বিভিন্ন ধরনের টক শোতে একসাথে 4-5 জনের কানেকশন দেওয়া হয়, সে কথা বলতেছে, সে বলতেছে, শুনতেছে। ইট ইজ জাস্ট কল টেলিকনফারেন্সিং। তোমাকে যদি বই আসে তো তুমি কিন্তু বইয়ের ভাষায় লিখতে পারো যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে টেলিফোনের মাধ্যমে যে তথ্যে আদান প্রদান ব্যবস্থা করা হয় তাকে টেলিকনফারেন্সিং বলে। সহজ স্পষ্ট উত্তরটা দিতে পারবা তো? টেলিকনফারেন্সিং মানে কি? দুই বা ততোধিক টেলিকমিউনিকেশন ব্যবস্থার মাধ্যমে তথ্যে যখন আদান প্রদান ব্যবস্থা করা হয় তাকে টেলিকনফারেন্সিং বলা। যদি বলে ভিডিও কনফারেন্সিং কি বলতো? আমরা ভিডিওর মাধ্যমে, যেমন যে হতে পারে ইমো হতে পারে, তারপরে আমরা জানি তারপরে কি গুগল মিট হতে পারে, জুম হতে পারে, স্কাইপ হতে পারে, ইয়াহু হতে পারে, ইয়াহু মেসেঞ্জার হতে পারে, ইমো হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, এগুলির মাধ্যমে কিন্তু আমরা ভিডিও কনফারেন্সিং করতে পারি। ভিডিও কনফারেন্সিং এর জন্য আমাদের বেশি কিছু লাগবে না, ওয়েব ক্যামেরা লাগবে, ভিডিও লাগবে, তারপরে কি সাউন্ড কার্ড লাগবে, আর স্পিকার মাইক্রোফোন লাগবে, এগুলি। আর আর কম্পিউটার তো লাগবে, কম্পিউটার অথবা মডেম লাগবে, ইন্টারনেট লাগবে, এগুলি লাগবে। দ্যাটস এনাফ। তাহলে তোমার যদি এরকম আসে যে টেলিকনফারেন্সিং আর ভিডিও কনফারেন্সিং পার্থক্য পাবে না? ভিডিও কনফারেন্সিং বেশি কিছু না। তারপরে আমরা জানি এখন ভিডিও কনফারেন্সিং কি। এখানে দুইটা প্রশ্ন কিন্তু আসছে। ভিডিও কনফারেন্সিং চট্টগ্রাম 2017 আসছে, আমি অলরেডি বলেছি, পারবো তো ইনশাল্লাহ? এটা আমি আবার বলি, টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার দুই বা ততোধিক ভৌগোলিক অডিও ভিডিও যুগপৎ ভাবে উপমুখী স্থানান্তরের মাধ্যমে যে ভিডিও কনফারেন্সিং করা হয়। ক্লিয়ার? ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সুবিধাগুলো কি কি আমরা সুবিধাগুলো আলোচনা করতে পারি। যেমন জুম, গুগল মিট। এখন জুম তো জানো না? এই জুম কি চিনো? জুম তো আমরা জানি কি, জুম কিন্তু একটা অ্যাপস, তাই না? জুমের মাধ্যমে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে ক্লাসও করতে পারি। আমি করোনাকালীন সময় কিছু ক্লাসও করেছিলাম কলেজের এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, জুমের মাধ্যমে, আবার গুগল মিটের মাধ্যমে। জুমের মাধ্যমে আমরা জানি অডিও ভিডিও মিটিং এর একটা প্ল্যাটফর্ম।
বড় বড় অফিসে কিন্তু তোমার সরাসরি তারা ওখানে গিয়ে তারা করে না, তারা কিন্তু জুমের মাধ্যমে তারা ক্লাস করে। বুঝতে পারছো? গুগল মিটের মাধ্যমে তারা ক্লাস করতে পারে সহজে। একসাথে 100 জনের মতো 100 জন অংশগ্রহণ আমরা জানি অনলাইনে ক্লাসগুলো করে থাকে। এখন ইলেকট্রনিক মেইল, হোয়াটস দ্য ইলেকট্রনিক মেইল? ইলেকট্রনিক তো জানা, তাই না? জিমেইল, ইমেইল, জিমেইল, তাই না? গুগল থেকে যেটা বলা হয় জিমেইল, তাই তো? জানো তো এগুলো নাকি? যেমন abc@gmail.com, জিমেইল একটা অ্যাকাউন্ট খুললে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে থাকি। কি কি পেয়ে থাকি বলো তো? যেমন একটা ফ্রি একটা আমরা জানি গুগল ড্রাইভ পেয়ে থাকি, এখানে আমরা প্রায় 15 জিবি বিভিন্ন ডাটা রাখতে পারি, রাইট? তারপরে আমরা গুগল যে ফটো গ্যালারি আছে ওখানে আমরা ফটো সেভ করে রাখতে পারি 15 জিবির মধ্যে। তারপরে আমরা একটা সাইট থেকে আমরা একটা আমাদের জন্য একটা এক্সট্রা সাইট দিয়ে থাকে, মানে অনেক কিছু সুবিধা পেয়ে থাকি গুগল মিটে। আমরা গুগল মিটে তোমাদের এটা নিয়ে একটা ক্লাস করে ভালো হতো, আমরা যে কম্পিউটার একটা ক্লাস করতে পারতাম তো তোমাদের বোঝাইতে পারতাম যে গুগল মিটে গুগলের মাধ্যমে জিমেইলের মাধ্যমে আমরা কি কি সুবিধাগুলো পেয়ে থাকি। এখন চলে আসি জিপিএস বা গ্লোবাল পজিশন সিস্টেমগুলি কি? জিপিএস ইটস মিনিং ধরে নাও, প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় আসে, কিন্তু পরীক্ষায় আসে জিপিএস এর ফুল মিনিং কি? গ্লোবাল, হ্যাঁ, পজিশনিং সিস্টেম, গুগল পজিশনিং সিস্টেম, এটা হচ্ছে জিপিএস এর পুরো নাম। ক্লিয়ার? এখন এই জিপিএসটা কি এই জিনিসটা তোমাদের একটু কথা বলি আমি। আমরা জানি এই তোমার স্যাটেলাইট কি বুঝো? স্যাটেলাইট কি বুঝো তোমরা সবাই? স্যাটেলাইট আমি 3 একটু আলোচনা করি। মনে করো তুমি একটা আয়না এখানে ধরো, আয়নাকে তুমি যদি একটা লাইট দিয়ে এই জায়গায় যদি ধরো ওইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তোমার ওই জায়গায় গিয়ে লাইটটা পড়বে, আলোটা পড়বে, রাইট? জাস্ট রিফ্লেক্ট। স্যাটেলাইটটা হচ্ছে আমরা জানি পৃথিবী এটা হচ্ছে কৃত্রিম একটা উপগ্রহ, এটা মানুষের তৈরি, বাট ইট ইজ নট ন্যাচারাল। আমাদের পৃথিবীটা কিন্তু একটা আমরা জানি একটা গ্রহ, তাই না? আমাদের পৃথিবী কেন্দ্র করে যে গ্রহটা ঘুরে সেটাকে উপগ্রহ বলা হয়। যেমন চাঁদ একটা উপগ্রহ, সে কি প্রাকৃতিক না কৃত্রিম উপগ্রহ বলো তো? চাঁদ কি প্রাকৃতিক উপগ্রহ না আল্লাহ দেওয়ার সৃষ্টি, তাই না? সেটা কিন্তু একটা উপগ্রহ। উপগ্রহ কাকে বলে? গ্রহকে কেন্দ্র করে যেটা ঘুরে সেটা উপগ্রহ, তাই না? সেটা হচ্ছে একটা হচ্ছে কৃত্রিম, একটা হচ্ছে প্রাকৃতিক। কৃত্রিম যেটা মানুষের তৈরি। এখন তোমাকে বলি আমি কৃত্রিম উপগ্রহ ব্যবহারটা কি, শোনো, তোমরা শুনলে অবাক হবে। এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা কি কি করতে পারি? আমরা অনেক কিছু করতে পারি। যেমন কি কি করতে পারি? যেমন আজকে ইন্টারনেটটা আমরা সহজে 5G ইউজ করতে পারতেছি এক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা আবহাওয়ার খবর জানতে পারি, আজকে কি দিনের অবস্থাটা কেমন, কালকে জ্বর হতে পারে কিনা, আমরা আগাম সংকেত পেতে পারি এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। আজকে এরোপ্লেন চলে কিভাবে জানো? এই কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে। আগে যখন আমরা এরোপ্লেনগুলো চলতো কিভাবে চলতো জানো? বড় বড় টাওয়ার দেখে দেখে চলতো দিক নির্দেশনে। কিন্তু এখন বিমানবালারা যারা পাইলট তারা কিন্তু এখন সব স্যাটেলাইটের মাধ্যমে চলে। নাহলে দেখো যখন তুমি আকাশে উঠবা বিমান বলতে পারে কোন দেশে যাবে? ক্যান ইউ ইমাজিন? কোথায় যুক্তরাষ্ট্র, কোথায় বাংলাদেশ, কোথায় ইন্ডিয়া, কেউ কি বুঝতে পারবে? চাঁদে ইয়াতে উঠলে ওখানে সব খালি মানে মনে করো সব খালি মেঘ আর মেঘ, কিছু দেখা যায়? একমাত্র স্যাটেলাইটের মাধ্যমে তারা পজিশন জানতে পারে। ইউএসএ কত দূরে, কত কিলোমিটার দূরে, কিভাবে যাবে, কোন রাস্তায় যাবে, টোটাল ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দিস কি স্যাটেলাইট। বিমানগুলো এইভাবে চলে। এখন তোমার প্রশ্ন হচ্ছে তাহলে স্যার কিভাবে চলে? হেলিকপ্টারগুলি কি দিয়ে চলে? জাস্ট এটা চলে তোমার আমরা জানি অক্সিজেন, এটা চলতে অক্সিজেন লাগবে। এটা 20,000 ফুট উপরে চলে, হায়েস্ট 10 থেকে 15,000 ফুট উপরে চলে। তুমি এখানে একটা যদি হেলিকপ্টার সে তুমি ইজিলি দেখতে পারবা, কারণ এটা টোটাল বাতাস নির্ভর, এটা বাতাসকে কেন্দ্র করে চলে। এটা অক্সিজেন লাগবে, নাহলে কিন্তু পারবে না। অক্সিজেনের সাহায্যে প্লাস এটা চলবে। যেমন জেট বিমানগুলি আছে সেগুলি অক্সিজেন প্রয়োজন, সেটাও কিন্তু তোমার বেশি উপরে দিতে পারবে না, সেটা বেশি উপরে যায় না। জেট বিমান হয়তো 15 থেকে 20,000 ফুট উপরে যাবে, কিন্তু একটা এরোপ্লেন যা 30-35,000 ফুট উপরে।
ওখানে কোনো বাতাস খুব কম, ওখানে তোমার কি জানো, আমার কি 40 ফুট 40,000 ফুট উপরে গেলে তোমার ওখানে পুরা তোমার ওখানে তোমার বিমানগুলি দুর্ঘটনা করতে পারে না। কারণ তখন তারা যখন একটা স্থিতিতে চলে যায় বিমানগুলি, তখন নিচে পড়ার সম্ভাবনা কম থাকবে। কিন্তু একটা দেখবা হেলিকপ্টার কিন্তু বেশি উপরে উঠবে না, কারণ সে কিন্তু তোমার পাখা দিয়ে চলে টোটাল। আর হেলিকপ্টার যখন এরোপ্লেনটা চলে, ওটা তোমার টোটাল তোমার ওখানে তোমার শূন্যের মধ্যে কিছুটা তোমার অক্সিজেন কম হলে চলে, ওখানে তোমার টোটাল ফ্যানের মাধ্যমে চলবে, কিন্তু অক্সিজেন কম লাগবে, দুর্ঘটনা কম পতিত হয় আর কি এরোপ্লেনটা চলে। এটা কিন্তু জিপিএস সিস্টেম, এই জিপিএস সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা এরোপ্লেনগুলি চলে। তোমরা দেখো এখানে কিন্তু এখন বর্তমান জিপিএস মোবাইলেও চালা, তুমি জানো, দেখবা তুমি এখন গাড়িতে জিপিএস সিস্টেম ব্যবহার করো, জানো তো। মনে করো একটা জাস্ট একটা ডিভাইস গাড়িতে রাখলো, রাখার পরে জাস্ট কি রাখবো, এখানে তার পকেটে থাকবে সেটা, যদি কেউ টাচ করে তাহলে তোমার এখানে কি নক করবে, শব্দ হবে। কেউ যদি চলে কোথাও যদি নিয়ে যায় গাড়িটা, সে ইচ্ছা করলে এইখান থেকে সে সাথে সাথে ক্লোজ করে দিতে পারবে। এটা হচ্ছে তোমার জিপিএস সিস্টেম। জিপিএস সিস্টেম কিন্তু অনেকগুলি সুবিধা আছে। মোবাইল তোমার তুমি এনি কাইন্ড অফ ডিভাইস, যেমন খেয়াল করো, তুমি ইচ্ছা করলে মোটরসাইকেল, গাড়ি সব কিছু তুমি কিন্তু কন্ট্রোল করতে পারবে জিপিএস সিস্টেমের মাধ্যমে। আচ্ছা, তাহলে কি আমরা বুঝতে পারলাম জিপিএসটা? আচ্ছা, আমরা এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।